আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক মানে যেটা আগস্ট মাসে তোমাদেরকে দেওয়া হয়েছে সেকেন্ড সিরিজ পার্ট 5 সেটা সলভ করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। তো যেটা আমি ভিডিওতে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি টাস্কের ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিস্ট্রি যেটা আগস্ট মাসের সেকেন্ড সিরিজের। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। মানে এখানে ক স্তম্ভে 4টে অপশন রয়েছে, খ স্তম্ভেও 4টে অপশন রয়েছে। এবার এর মধ্যে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে ওটা আমাকে দেখাতে হবে আমাদেরকে। ফার্স্টে কি আছে, ইয়ং ইতালি। তাহলে ইয়ং ইতালির সঙ্গে যাবে হচ্ছে জোসেফ ম্যাৎসিনি। তাহলে সেটা তোমরা চাইলে এখানে এইভাবে অ্যারো করেও দেখাতে পারো, এইভাবে মানে অ্যারো বলতে মানে এরকম করে দেখাতে পারো, এরকম করে। অথবা আমরা যদি তলাতেও লিখি যে 1.1 দিয়ে ইয়ং ইতালি এর সঙ্গে যাবে হচ্ছে জোসেফ ম্যাৎসিনি। ঠিক আছে, এর সঙ্গে কি যাবে, খ জোসেফ ম্যাথসিনি। তারপর একটা সেফটি ল্যাম্প। তো সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেছিল, হামফ্রে ডেভি বা হামফ্রি ডেভি আছে এখানে। তাহলে 1.2 সেফটি ল্যাম্প এর সঙ্গে যাবে হচ্ছে হামফ্রি ডেভি। ঠিক আছে, তারপরে কি আছে, ইউটোপীয় সমাজতন্ত্র। তো এর সঙ্গে যাবে হচ্ছে সামি সাসিমো, এই যে ক। তোমরা চাইলে ওখানে ওভাবে অ্যারো করে বা দাগ কেটেও করতে পারো, অথবা এভাবেও লিখতে পারো। সাসিমো। ঠিক আছে, তারপরে কি আছে, রক্ত ও লৌহ নীতি। এর সঙ্গে কে যাবে হচ্ছে গ বিসমার্ক। ওভাবে করলে মানে দাগ কেটে করলে একটুখানি জায়গাটা অপরিষ্কার দেখাবে, তাই সব থেকে ভালো এভাবে। পারলে তোমরা এখানে ছক কেটেও করতে পারো। ঠিক আছে, বিসমার্ক। তাহলে ইয়ং ইতালির সঙ্গে হচ্ছে গেল জোসেফ ম্যাসিনি, সেফটি ল্যাম্পের সঙ্গে গেলো হচ্ছে হামফ্রে ডেভি, ইউরোপীয় সমাজতন্ত্রের সঙ্গে গেল হচ্ছে সাসিমো, আর রক্তলৌহ নীতি এটা মানে হচ্ছে বিসমার্ক। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে দাও কি আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 সালে বা খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সত্য। পরেরটা, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়, এটা একদম সত্য, কারণ ওখানেই তো মেনলি শিল্প বিপ্লবটা হয়েছিল। তারপরে হিটলারের ভাষায় ইতালি ছিল একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটা মিথ্যা। আর এড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া তুরস্কের মধ্যে, এটা সত্য। ঠিক আছে, তো তোমরা খাতায় পাশে পাশে সত্য মিথ্যাগুলো লিখে নেবে, আর এটাকে এভাবেও লিখতে পারো অথবা এভাবে অ্যারো করেও লিখতে পারো। এরপরে দেখি কী কোশ্চেন রয়েছে। আচ্ছা এরপর দেখো 3-এর দাগে দুটো শর্ট কোশ্চেন রয়েছে, একটা হচ্ছে যে রিসার্জিমেন্টু কি আর ঘেটো কাকে বলা হতো। দুটোকে বলছে যে 2-3টে ছোটো বাক্যে উত্তর দাও। তো আমি এখানে এটা আগে লিখে রেখেছি, তোমরা তাহলে স্ক্রিনশট তুলেও লিখতে পারো, অথবা আমি এটা পিডিএফ দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকেও নিয়েও লিখতে পারো। তো দেখো রিসার্জিমেন্টু কি, কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়েছিল, যা রিসার্জিমেন্টো বা নবজাগরণ অথবা পুনরুত্থান নামে পরিচিত। এই জাগরণের মধ্যে দিয়ে ইতালিবাসীদের তাদের অতীত, ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়। মানে এটা হচ্ছে এক ধরনের নবজাগরণ, যেটার মাধ্যমে ইতালিতে মানে ইতালিবাসীরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি কী এগুলো সম্পর্কে জানতে পারে, অবগত হতে পারে, এবং এটা হয়েছিল কার্বোনারি সমিতির দ্বারা। ঠিক আছে, এরপর তাহলে বুঝতে পারলে। এরপরে কোশ্চেন দেখো কি আছে, ঘেটো কাকে বলা হতো।
আচ্ছা, ঘেটো। দেখো, ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরে একটা নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থানটাকে বলা হয় হচ্ছে, বা ওই বসতিগুলোকে বলা হয় হচ্ছে ঘেটো। মানে ওই বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়েরা তাদের নিরাপত্তার স্বার্থে একটা জায়গায় একসঙ্গে বসবাস করতো। অনেকটা সেই আমাদের এখানকার বসতি হয় না, যে ঘিঞ্জি জায়গাগুলো ওরকম টাইপের হয়। তো ওটাকেই তখন বলা হতো ওদের ওখানে ঘেটো। এটা সাধারণত ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করেই কথাটা উঠেছিল। ঠিক আছে, ঘেটো। তাহলে এটা এই লাইনটা লিখে নিতে পারো যে ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করেই ঘেটো শব্দটি ব্যবহৃত হয়েছিল। আচ্ছা, তাহলে এগুলো বুঝতে পারলে দুটো শর্ট কোশ্চেন। এরপরে একটা 4-এর দাগে বড় কোশ্চেন রয়েছে, ওটাও আমি লিখে রেখেছি, দেখো। সেইটা হচ্ছে কোশ্চেনটা কি, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? তোমরা চাইলে এটাও এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে লিখতে পারো অথবা পিডিএফ থেকেও লিখতে পারো। তো কাকে বলা হয় মুক্তিদাতা জার? দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে অত্যাচারিত ও নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দিয়েছিলেন এবং দেবার জন্যই তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। তাহলে কাকে বলা হয় মুক্তিদাতা জার? দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জার, কারণ তিনি যুগ যুগ ধরে নিপীড়িত, অত্যাচারিত, শোষিত ভূমিদাসদের তাদের দাসত্ব বন্ধন থেকে মুক্ত করেছিল বা মুক্তি দিয়েছিল। আচ্ছা, দেখো এবার এখানে কেন বলা হয়, মানে উনি কেন ভেবেছিল এটা করা উচিত, সেটা নিয়ে আমি এখানে একটু লিখেছি। সিংহাসনে আরোহণের পর দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কারই ছিল হচ্ছে এইটা, ভূমিদাস প্রথার নির্মূল বা উচ্ছেদ। সিংহাসনে আরোহণ করার পর বুঝতে পারলেন যে রাশিয়ার পিছিয়ে থাকার সবথেকে বড় একমাত্র কারণ হচ্ছে ভূমিদাস প্রথা। রাশিয়ার আইন ছিল ভূমিদাসেরা মালিকের ব্যক্তিগত সম্পত্তি। এই ভূমিদাসেরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করত। এই ভূমিদাসেরা বংশানুক্রমে মানে ছেলের বাবা মারা গেলে ছেলে, ছেলে মারা গেলে তার ছেলে, মানে এভাবে বংশানুক্রমে ওই একই জমিতে একই মালিকের আন্ডারে পরপর ওদের বংশের সমস্ত ছেলেরা সব মানে এভাবে ভূমিদাস হিসেবে কাজ করতো। এরপর 1871 সালে 19 ফেব্রুয়ারি দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণার দ্বারা এই জঘন্য দাসপ্রথার নির্মূল ঘটান। এরপর দ্বিতীয় আলেকজান্ডার, এটা লিখে নেবে এখানে। এরপর দ্বিতীয় আলেকজান্ডার এই 1871 সালের 19 ফেব্রুয়ারি তিনি একটি ঘোষণাপত্রের দ্বারা এই ভূমিদাস প্রথার নির্মূল ঘটান। এই ঘোষণা অনুযায়ী তিনি কি বলেছিলেন, ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পাবে, ভূমিদাসেরা নাগরিক অধিকার লাভ করবে, মানে ওরাও যে আর 5টা বড় বড় সম্প্রদায়ের মতন যে মানুষ নাগরিক ওই রাজ্যের ওই দেশের, সেটা ওরা পাবে। জমিদারদের জমির একাংশ ভূমিদাসরা পাবে এবং সেখানে কৃষকরা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করবে। জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পাবে এবং কৃষকরা চতুর্থ বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে পরিশোধ করবে। মেনলি তিনি এই যে ভূমিদাসদের নামে এই যে ভূমিদাসত্বের নামে দীর্ঘ বছরের পর বছর ধরে মালিকরা ওদের ওপর অত্যাচার করতো, শোষণ করতো, ওটা থেকে উনি ওই সমস্ত গরিব লোকেদের মুক্তি দিয়েছিলেন এবং কিছু কিছু শর্ত রেখেছিলেন, সেগুলো হচ্ছে এইগুলো। তো এই জন্যই তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। তো সেইটা বুঝতে পারলে এটা এখানে খুব ভালো করে লিখিয়ে দিয়েছি। তো এটা এতটা লিখলেই আমার মনে হয় তোমাদের জন্য যথেষ্ট। 7-8টা বাক্যে যখন বলেছে, এর থেকে বেশি লেখার আর দরকার নেই। তো এখানে টাস্কের শেষ কোশ্চেন হচ্ছে এটাই। তো এখানেই টাস্কটা শেষ হচ্ছে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে এবং এগুলো লিখতে চাইলে তোমরা স্ক্রিনশট করেও লিখতে পারো অথবা পিডিএফ থেকেও কালেক্ট করে নিয়ে লিখতে পারো। আমি পিডিএফটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, এবং আমি ক্লাস 9-এর মডারেটরি টাস্কের অন্য সাবজেক্টের ওপরে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেইগুলোও দেখতে পারবে, সমস্ত প্লেলিস্টে রয়েছে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।